সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো সেই শুভকামনা করি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, বুড়িচং উপজেলার বাক্সমুল ইউনিয়নের ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের উদ্দেশ্যে যে পাঠদান করব তা হচ্ছে ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ বাংলা গ্রামারের উপরে ধ্বনি ও বর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে হাতেখড়ি হয়, আমাদের ভাষা এবং কথা বলা যে সূত্রপাত হয়, তার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আমরা যে কথা বলছি, ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। এবং আমরা যে লেখি, তার উপকরণ অর্থাৎ লেখার যে সকল বর্ণ, সাংকেতিক চিহ্ন বলি, ওই চিহ্নগুলি কই থেকে আসছে, কিভাবে আসছে, কিভাবে এই চিহ্নগুলি ব্যবহার করা হয়, তার উপরে আমি তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বোঝার চেষ্টা করবে। যে যেখানে আছো সবাই আমার এই ক্লাসটা বোঝার জন্য সবাই খাতা এবং কলম হাতে নিয়ে বসবে। আমাদের স্কুল বন্ধ থাকার কারণে দীর্ঘদিন সবার পড়াশোনায় হয়তো ব্যাঘাত ঘটতেছে। এখন সেই থেকে কিছুটা উত্তরণের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। অনলাইনের মাধ্যমে কিছু ক্লাস নিয়ে তোমাদেরকে কিছুটা হলেও অবপূরণের আমরা চেষ্টা করি। তো সেই সাথে আমাদের এই কাজের সাথে তোমাদের একটা সহযোগিতা থাকবে। দুইজনের মিলে, স্টুডেন্ট এবং শিক্ষকের উভয়ের এই প্রচেষ্টা যদি এক হয়, তাহলে ক্লাসগুলি হবে প্রাণবন্ত এবং সবাই উপকৃত হবে। চলো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। আমি বলছিলাম ধ্বনি ও বর্ণ। প্রথম তো আমরা একটু বুঝে নিই এখানে ধ্বনি বলতে কি বোঝানো হয় এবং বর্ণ কোত্থেকে আসছে। ধ্বনি কি? ধ্বনি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আওয়াজ। আমরা অনেক সময় যে কোনো একটা ধ্বনি যদি শব্দ যখন শুনি, যেমন এরকম একটা শব্দ করা হচ্ছে, কাউকে জিজ্ঞেস করলে বলবে এটা শব্দ। আসলে শব্দ ব্যাকরণগত ভাবে শব্দ কিন্তু একটু ভিন্ন এবং ধ্বনির অর্থ কিন্তু একটু ভিন্ন। যে ব্যাকরণগত ভাবে শব্দের অর্থ যদি অর্থগত হয় এবং শব্দের যদি অর্থ বোঝা যায়, তাহলে তা হবে শব্দের আওতাভুক্ত। আর যেটা শব্দ অর্থ হবে না, এরকম একটা আওয়াজ কানের মধ্যে আসবে, সেটাকে বলা হয় ধ্বনি অর্থাৎ আওয়াজ। তো মূলত আমাদের এই মুখ গহ্বর, আমাদের এই কণ্ঠ বাকযন্ত্রের মাধ্যমে যে সকল ধ্বনি উচ্চারিত হয়, সেই ধ্বনিগুলি মূলত ফুসফুসতাড়িত বায়ু। আমি আবারও বলছি, আমাদের ফুসফুসতাড়িত বায়ু যখন আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে, যখন এটা একটা আওয়াজ হয়, তখন এটাকে বলা হয় ধ্বনি কিংবা আওয়াজ। যেমন বললাম আ, অ, ই, মূলত এগুলির কিন্তু কোনো অর্থ নাই। যদি আমরা অর্থ খুঁজি, আ অর্থ কি কেউ বলতে পারবে না, অথবা তার কোনো আবিধানিক অর্থ নাই। আ মানে আ, অ মানে অ, ই মানে ই। এখন আ, ই এরকম কতগুলি একত্র করে আমরা তখনকার অর্থবোধক করি, আর তখনই আমরা এটাকে বলি শব্দ। তার আগে প্রত্যেকটা আলাদা আলাদা যখন করা হয়, তখন তার নাম হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনির উৎপত্তি স্থল কোথায়? প্রশ্ন। ধ্বনির উৎপত্তি স্থল হচ্ছে ফুসফুস, অর্থাৎ আমাদের ফুসফুস থেকে ধ্বনির উৎপত্তি। ধ্বনির ফুসফুসতাড়িত বায়ু যখন আমাদের কণ্ঠ দিয়ে নিঃসৃত হয়, তখন তাকে বলা হয় ধ্বনি। এখন আমাদের এই কণ্ঠ দিয়ে যেটা বাইর হয় ধ্বনি, সেটার কিন্তু স্থায়িত্ব নাই। আমি এখানে কথা বলছি, কিছুক্ষণ পরে আমি চলে যাব, কিন্তু আমার এই ধ্বনিটা আর এখানে থাকবে না। আমি যখন বলছি তখনকার এটা ছিল সাউন্ড, আওয়াজ। কিন্তু এই আওয়াজটাকে স্থায়ী করে রাখার জন্য ব্যাকরণবিদ অর্থাৎ পণ্ডিতগণ, বাংলা ভাষা কিংবা ভাষার বর্ণ যে সময় আবিষ্কার হয়, তখন পণ্ডিতগণ চিন্তা করলো এগুলিকে স্থায়ী করে কিভাবে রাখা যায়। যেমন ধরো যে বর্ণ মানে হচ্ছে রং। আমরা যদি আবার বাংলা ভাষায় যাই, বর্ণ মানে হচ্ছে রং। যেমন আমার গায়ের যে জামাটা, তার রং হচ্ছে লাল, সুতরাং এটাকে বলা হয় বর্ণ, এটাকে বলা হয় বর্ণ। সুতরাং এই বর্ণ দেখা যায়, সুতরাং এই থেকে বলা হয় বর্ণ দেখা যায়, বর্ণ বোঝা যায়। তো বর্ণকে দেখা যায়, সেই আঙ্গিকে এর নামকরণ করা হয়েছে বর্ণ। অর্থাৎ আমি যে ধ্বনিটা ব্যবহার করলাম অ, ব্যাকরণবিদ চিন্তা করলো অকে আমরা কিভাবে আকৃতি দিতে পারি, স্থায়ী করে রাখতে পারি, পরবর্তীতে আমরা যাতে বলি এইটার নাম অ। তখন চিন্তা করে ব্যাকরণবিদ নিজেরা থেকে আবিষ্কার করলো যে আজকের রূপটা এটা। আমি আবারও বলছি, অ যে সময় আবিষ্কার হয়, অর্থাৎ চিহ্ন, ভাষার সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়,
তখন কিন্তু অ এর আকৃতি এরকম ছিল না, অনেক সময় হিন্দিতে লেখা হয় এরকম অ। তো এক এক ভাষায় এক এক রকম অ ব্যবহার করা হয়। ইংরেজিতেও অ আছে, ইংরেজিতেও অ ব্যবহার করা হয়, এগুলিকে বলা হয় অ। তো এখন আজকের রূপ হচ্ছে অ, আজকের রূপ হচ্ছে এরকম। তো সুতরাং মানে প্রথম যখন লেখা হয় অর্থাৎ অ যখন আবিষ্কার হয় তখনকার হয়তো এরকম ছিল না, অন্যভাবে ছিল, কালক্রমে আস্তে আস্তে পরিবর্তিত আজকের এই রূপ। সুতরাং আমরা এই অকে স্থায়ী করে রাখার জন্য তখন এই সাংকেতিক চিহ্নটা দেওয়া হইল, পরবর্তীতে এর নামকরণ করা হলো, এগুলো হচ্ছে বর্ণ। তো সুতরাং আমরা বুঝতে পারছি বর্ণ কি এবং ধ্বনি কি। ধ্বনি হচ্ছে আমার ফুসফুসতাড়িত বায়ু কণ্ঠ নিঃসৃত বাইরে হওয়ার সময় যদি আওয়াজ হয় তখন তাকে বলা হয় ধ্বনি। আর এটাকে স্থায়ী করে রাখার জন্য যখন চিহ্ন ব্যবহার করা হয় তখন তার নাম হচ্ছে বর্ণ। আমাদের কণ্ঠ দিয়ে তাহলে কতটা ধ্বনি বাইর হয়, ব্যাকরণবিদরা তারা তাদের গবেষণার ভিত্তিতে তারা নির্ধারণ করেছেন যে আমাদের একটা কণ্ঠ দিয়ে 7 প্রকার, আমি আবারও বলছি, মৌলিক স্বরধ্বনি অর্থাৎ আমাদের কণ্ঠে নিঃসৃত ধ্বনি যে বাইর হয় তা হচ্ছে 7টি ধ্বনি আমাদের কণ্ঠ নিঃসৃত হয়। 7টি আওয়াজ ফুসফুস থেকে আমাদের কণ্ঠ দিয়ে নিঃসৃত হয়। এই 7টি কি কি? অ, আ, এ, এ, ই, উ, রস্য উ, রস্য ই বলা হয়, রস্য উ বলা হয় এবং উ। আমি আবারও বলছি, এগুলিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, আমাদের কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা আওয়াজ হয় তা 7টা প্রকারে। মনে রাখার জন্য আমরা স্টুডেন্টকে অনেক সময় বলে থাকি যে রংধনু রং হচ্ছে 7টি। সুতরাং ওই কথাটা মনে রাখতে হবে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। অর্থাৎ একটা শিশু জন্মগ্রহণ করার পরে সে কিন্তু কোনো ভাষা জানে না, সে কোনো কিছু শব্দ জানে না, তার কণ্ঠ দিয়ে 7 প্রকার ধ্বনি নিঃসৃত হয়। তার কণ্ঠ দিয়ে 7 প্রকার ধ্বনি নিঃসৃত হয়। যে প্রথম তো সে বলতে পারে অ, দ্বিতীয়ত তার কণ্ঠ দিয়ে চিৎকার করে আ, আ, সে তার কণ্ঠ দিয়ে সে চিৎকার করে বলতে পারে এ, আবার কখনো কখনো এ। এটার উচ্চারণটা মনে রাখার বিষয়। এটা একটা ভাওয়াল সাউন্ড। একটা হচ্ছে এ, এ, আরেকটার উচ্চারণ হচ্ছে একটু ঠোঁটকে প্রসারিত করে উচ্চারণটা করতে হবে, এ, এ। যেমন উদাহরণ যদি দেই, এটাকে ব্যাপক, এই ব্যাপক উচ্চারণ করার সময় এইখানে কিন্তু আমরা এই বর্ণটার ব্যবহার কিন্তু অলরেডি করেছি, যে এটা লিখছি আমরা ব্যাপক। আমাদের বাংলা ভাষায় এই এর উচ্চারণটা নাই, কিন্তু হিন্দি ভাষায় এই এর উচ্চারণটা আছে, এই এর উচ্চারণটা আছে। যেমন বলা হয় আমেরিকা, 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 যখন লেখা হয় তখনকার এই এর উচ্চারণটা হয়। এটা একটু ঠোঁটকে প্রসারিত করে উচ্চারণটা করতে হয়। কিভাবে? প্রথমটা হচ্ছে এ, এ, পরেরটা হচ্ছে এ, এ। তাহলে এখানে কি দাঁড়াইলো? যে এটা ব্যাপক, বলতে হবে ব্যাপক, ব্যাপক। কিন্তু যদি একার দেওয়া হয় শুধু, তাহলে হইলো ব্যাপারী। আমি লিখলাম ব্যাপারী, উচ্চারণটা করা হবে এ দিয়ে করলে ব্যাপারী, ব্যাপারী। যদি ব্যাপক উচ্চারণ করতে হয় তাহলে করতে হবে ব্যাপক, ব্যাপক। এই যে একটু প্রসারিত হচ্ছে সেটা হচ্ছে এ, এ। আমরা আসলে ব্যবহার কিন্তু করি, আমরা বলি ইত্যাদি, ইত্যাদি। আসলে মূলত শব্দটা কিন্তু ইত্যাদি না, আমরা লিখতে সময় কিন্তু লিখি এইভাবে, এই যে ইত্যাদি, আসলে উচ্চারণটা এ। তাহলে কি দাঁড়াইলো? বলতে হবে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তাহলে এর উচ্চারণটা স্পষ্ট হয়। সুতরাং এইটা হচ্ছে মৌলিক একটা স্বরধ্বনি। যদিও আমাদের বর্ণের মধ্যে এটার সরাসরি স্বরবর্ণের মধ্যে ব্যবহারটা নাই, কিন্তু আমাদের উচ্চারণগতভাবে এটা একটা মৌলিক স্বরধ্বনি। আমাদের ব্যবহারের ক্ষেত্রে আমরা ঠিকই করি, আমরা যখন লিখি তখন ঠিকই বলছি ইত্যাদি, বলছি ব্যাপার, এর উচ্চারণটা এইভাবে আসে। এরপর হচ্ছে ই, এরপর হচ্ছে উ, রস্য উ বলি। রস্য মানে নিম্ন অথবা সংক্ষিপ্ত, স্বল্প, স্বল্প পরিসরে ই।
এখানে হ্রস্ব ই বলা হয়, এইটা স্বল্প পরিসরে হচ্ছে ই। কখনো কখনো ই কে দীর্ঘায়িত করা হয়, কখনো কখনো এই উ কে দীর্ঘায়িত করা হয়। আরেকটা স্বরধ্বনি হচ্ছে উ। উ তাহলে কি দাঁড়াইলো? মৌলিক স্বরধ্বনি অ, আ, এ, ই, উ, উ। এ হচ্ছে 7টি মৌলিক স্বরধ্বনি। এর মধ্যে স্বরধ্বনি মূলত 11টি। স্বরধ্বনি বলা হয় মূলত 11টি। তাহলে বাকিগুলি কোত্থেকে আসলো আমরা একটু দেখে নিই। বাকিগুলি যৌগিক স্বরধ্বনি বলা হয় ওই এবং ও। ওই এবং ও। আমি উপরের এগুলি মুছে দেই। মৌলিক স্বরধ্বনির এটা আমরা আলোচনায় বুঝতে পারছি মৌলিক স্বরধ্বনিটা কি। মৌলিক স্বরধ্বনি 7টি। এই 7টি নামগুলি তোমরা খাতায় লিখে রাখবা, প্রয়োজনে বইয়ের সহায়তা নিবা। যৌগিক স্বরধ্বনি বলা হয় ওই। এই ওই কথাটা আসার জন্য প্রথমত স্বরধ্বনির অ এবং ই এই দুইটাকে একত্র কইরা, অর্থাৎ উভয়টাই কিন্তু স্বরধ্বনি এবং মৌলিক স্বরধ্বনি। সেই কারণে দুইটা মৌলিক স্বরধ্বনি একত্র হইয়া ওই এর উচ্চারণটা তৈরি হয়েছে। তা যার কারণে ওইকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। আমি আবার বলছি, ওই কথাটা মানে বর্ণটা তৈরি হয়েছে দুইটা স্বরবর্ণের সংযোগে। একটা হচ্ছে অ এবং আরেকটা হচ্ছে ই। অ ই অর্থাৎ ও ই। এটাকে বিচ্যুতি বর্ণ বলা হয় অনেক সময়, স্লিপিং বর্ণ বলা হয় অনেক সময়, যে আমরা মুখটা একটু বিচ্যুতি করা লাগে, একটু স্লিপিং করা লাগে। স্লিপিং বা বিচ্যুতির মধ্য দিয়ে এই বর্ণটার উচ্চারণ করা হয়। তো এটার নাম হচ্ছে যৌগিক। আরেকটা যৌগিক কি? আরেকটা যৌগিক ওই। আরেকটা হচ্ছে ওই। এইটাকেও মানে বিশ্লেষণ করলে দাঁড়ায় অ, আবার কখনো কখনো উ এর কথাও আসে। উ যুগ ই অথবা আ যোগ ই, ওই, অযোগ ই, অথবা উ যুগ ই। এটাই বেশিরভাগ আসে, উ যুগ ই, ওই। আবার ই যুক্ত থাকে, উ যুক্ত থাকে, উভয়টাই মিললে তৈরি হয় ওই। এই ওই শব্দটা, ওই বর্ণটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ। তাহলে যৌগিক কোনটা কোনটা? ওই এবং ও। এই দুটি বর্ণকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। অপরপক্ষে আর দুটি বর্ণ থাকে স্বরবর্ণ। মৌলিক স্বরধ্বনি যদি 7টি হয়, তাহলে 11টি স্বরধ্বনি পূরণ করার জন্য আর 4টি। 4টির মধ্যে দুইটা গেল, দুইটা হচ্ছে যৌগিক। আর বাকি দুইটাকে বলা হয় সেমি স্বরধ্বনি, অর্থাৎ স্বরধ্বনির কাছাকাছি, স্বরধ্বনির মতো। মৌলিক স্বরধ্বনি না, যৌগিকও না, কিন্তু মূলত মানে স্বরধ্বনির মতো। কেন বলা হয় এটা? কিন্তু এখানে ওই বর্ণটা তৈরি করতে অ এবং ই দুইটা বর্ণ একত্রিত হইয়া স্বরধ্বনি ওই তৈরি হয়েছে। কিন্তু এখানে আমি যদি বলি ই, ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে দুইটা ই যোগ ই, অর্থাৎ উভয়টাই হচ্ছে স্বরধ্বনি। মূলত স্বরধ্বনি একটা। এখানে যৌগিক বলা যাবে না, এই কারণে দুই জাতের যদি বর্ণ একসাথে হইতো তাহলে আমরা বলতে পারতাম এটা যৌগিক। এখানে যৌগিক না, এটা কিন্তু মৌলিক। মৌলিকের দুইটা একসাথে একত্র করিয়া লেখা হয়েছে ই। একটা ই হচ্ছে মাত্রা টান হচ্ছে কম, অর্থাৎ যেটাকে বলা হয় হ্রস্ব ই। এটা হচ্ছে টানের দিক থেকে সংক্ষিপ্ত ই। আর একটা হচ্ছে একটু দীর্ঘ করা। দীর্ঘটা কতটুকু করা? দুইটা ই যোগ করলে যতটুকু সময় লাগবে ততটুকু টানতে হবে এবং দুইটা ই কে যুক্ত করতে হবে। তো যার কারণে এটাকে বলা হয় দীর্ঘ ই। তো দীর্ঘ ইর মাত্রা কতটুকু? দীর্ঘ ইর মাত্রা হবে দুইটা ই একসাথে যোগ করে দুইটা ই বলার যতটুকু সময় দরকার ততটুকু টানার নাম, ততটুকু মাত্রার নাম। এটা হচ্ছে দীর্ঘ ই, অর্থাৎ ই। যেমন আমরা অনেক সময় বলি এত দ্রুতকে, ঈদকে দ্রুত বলি না, ঈদ ঈদ এরকম দ্রুত বলি না, আমরা একটু টাইনা বলার চেষ্টা করি।
অর্থাৎ এই শব্দটার মধ্যে একটু মার্জিত ভাব থাকে, অর্থাৎ এটার প্রতি একটা শ্রদ্ধা ভক্তিকে যদি আমি লালন করতে চাই, যদি আমি এইভাবে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের বলতে হবে আজ ঈদ, আজ ঈদ, মানে ঈদকে আমরা এইভাবে একটু টেনে বলার চেষ্টা করি। তো সুতরাং এখানে লেখা হয় দীর্ঘ ই দিয়া। যদিও বাংলা প্রমিত বাংলা উচ্চারণে বর্তমানে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে নতুন সংস্করণ যে ঈদকে হ্রস্ব ই দিয়ে লেখা যাবে, কিন্তু সেটা এখনো আমাদের বই পুস্তকে পরিপক্কভাবে আসে নাই। আমরা এখনো দীর্ঘ ই দিয়ে লেখার চেষ্টা করছি এবং করি, লেখি। তো সুপ্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম যৌগিক স্বরধ্বনি আমরা বোঝার চেষ্টা করছি, সেমি স্বরধ্বনি আমরা বোঝার চেষ্টা করছি। তো স্বরধ্বনি মূলত 11 প্রকার স্বরধ্বনি। তাহলে এবার আমরা আসি, আমরা চিনে নিলাম স্বরধ্বনিগুলি কি কি। 11টা স্বরধ্বনি সম্পর্কে আমরা বুঝলাম। আমরা এখনকার একটু জেনে নিই স্বরধ্বনি কাকে বলে, কেন এগুলি স্বরধ্বনি। এই স্বরধ্বনিগুলি প্রথম তো বলা হয় কণ্ঠনালী দিয়ে উচ্চারিত হওয়ার সময়, কণ্ঠ নিঃসৃত যখন হয় তখনকার স্বরতন্ত্রের মধ্যে কিংবা বাকযন্ত্রের কোথাও এগুলি আঘাতপ্রাপ্ত হয় না, কোথাও বাধাপ্রাপ্ত হয় না। কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে সরাসরি উচ্চারণ হয়, অর্থাৎ কণ্ঠ নিঃসৃত হয়, আওয়াজ আকারে বাইর হয়, তো তাকে বলা হয় স্বরধ্বনি। আমরা যদি অন্যভাবে তাকে বিশ্লেষণ করতে যাই তাহলে পাবো যে যেই ধ্বনিগুলি উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সহায়তা লাগে না, বর্ণ উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সহযোগিতা লাগে না, তাকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, এটার উচ্চারণের সময় আর কোনো বর্ণের সহযোগিতা লাগবে না। কিন্তু যদি বলি ক, এখন এই ক উচ্চারণের সময় আরেকটা বর্ণের সহযোগিতা লাগে। কিভাবে? যে ক কে লিখতে হবে ক যোগ অ, অর্থাৎ আমি যখন বলছি ক, কয়ের লগে পরবর্তীতে একটা টান আছে অ, এই অটা হচ্ছে এক প্রকার প্রত্যয়। এখন এই প্রত্যয়টা কি? এটা হচ্ছে অপ্রত্যয়। এখন ক কে আলাদা করতে হইলে হসন্ত ব্যবহার করতে হয়, হসন্ত ব্যবহার করে আমি আ কে অ কে আলাদা করলাম। সুতরাং ক থেকে অ কে আলাদা করছি, আরে যেটা দাঁড়াইলো এখানকে এটাকে ক বলা যাবে না সরাসরি। তো সুতরাং ক কে উচ্চারণ করতে অবশ্যই কয়ের লগে অ থাকতে হবে। আর এই অ হচ্ছে অতিরিক্ত প্রত্যয় যুক্ত হওয়া। এই প্রত্যয় যুক্ত হওয়ার যে সকল বর্ণ তার নাম হলো ব্যঞ্জন বর্ণ। আর এই সমস্ত প্রত্যয় যুক্ত হয় না, অর্থাৎ অতিরিক্ত কোনো বর্ণ সংযোগ প্রয়োজন লাগে না, সহায়তা লাগে না, সেই বর্ণগুলিকে বলা হয় স্বরবর্ণ। এভাবে স্বরবর্ণের উচ্চারণ হয় 11টি, এবং এই 11টির উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সহযোগিতা লাগে না। যেমন স্বর, আ, তারপরে ই, এইভাবে 11টি স্বরবর্ণ, 11টি স্বরবর্ণ। এই 11টি স্বরবর্ণ কোনো উচ্চারণের সময় অথবা আমাদের কণ্ঠ নিঃসৃত হওয়ার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না, যার কারণে এদেরকে বলা হয় স্বরবর্ণ। আর এই বর্ণগুলিকে উচ্চারণ করার সময় এটি ছাড়া বাকি মোট 39টা বর্ণ উচ্চারণ করার সময় তার সাথে অযুক্ত থাকে। সুতরাং ওই বর্ণগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো আমরা এখনকার পার্থক্য করতে পারলাম ধ্বনি ও বর্ণ উভয়ের মধ্যে পার্থক্য কি, এবং স্বরধ্বনি কতটি, স্বরবর্ণ কাকে বলে তোমরা খাতায় লিখে রাখবা। আমার পরবর্তীতে প্রশ্ন থাকবে তোমাদের স্কুল খোলাকালীন, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব যে স্বরধ্বনি, প্রথম তো স্বরধ্বনিগুলি কি কি, এবং স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি কতগুলি, এবং স্বরধ্বনি কাকে বলে, এবং ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। এই যে আমরা ধ্বনির কথা বলছি, এই ব্যঞ্জন ধ্বনিগুলি ব্যঞ্জন বর্ণ এবং স্বরধ্বনিগুলি স্বরবর্ণ। যখন এগুলি ধ্বনি আকারে, অর্থাৎ শুধু সাউন্ড এবং শব্দ সাউন্ড আকারে ছিল, আওয়াজ আকারে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক কে আমরা বলছিলাম ক যদি আলাদা করতে চাই তাহলে অ প্রত্যয়যুক্ত থাকে। তো আমরা ফিরে যাই ওখানে, যে স্বরধ্বনিগুলি আমরা যেগুলি বলছি যখন কণ্ঠ নিঃসৃত হয় তখন এগুলি স্বরধ্বনি। তো
তো এগুলিকে স্থায়ী করে লিপিবদ্ধ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে সেই চিহ্নগুলি হচ্ছে বর্ণ। তো সুতরাং স্বরধ্বনিগুলি আবার স্বরবর্ণ। অপরপক্ষে ব্যঞ্জন ধ্বনি যেগুলিকে আমরা বলছি যে ব্যঞ্জন ধ্বনি, এই যে অন্য বর্ণের সহায়তা ছাড়া উচ্চারিত হয় না, অথবা কণ্ঠনালী দিয়ে উচ্চারণের সময় নিশ্চিত হওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, তাকে বলছি আমরা ব্যঞ্জন ধ্বনি। আবার এগুলিকে স্থায়ী করে যদি লিপিবদ্ধ করার প্রয়োজন হয় যে সকল সাংকেতিক চিহ্নের মাধ্যমে, তখন এই সাংকেতিক চিহ্নগুলিকে বলা হবে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ ধ্বনি এবং বর্ণ তার মধ্যে পার্থক্যটা কি? মৌলিক একটা পার্থক্য কিন্তু, দুই একটা পার্থক্য কিন্তু আছে মৌলিক। আমি আবার বলছি, ধ্বনি এবং বর্ণের মধ্যে তাহলে মৌলিক পার্থক্যটা কি? তার আগে আমরা একটু বলে রাখি, আমি পূর্বে বলছিলাম যৌগিক স্বরধ্বনি। এখানে বইয়ের তোমরা বিভিন্ন বইয়ে একটু ভিন্ন আকারে পাইতে পারো, কোনো কোনো বইয়ের মধ্যে আবার একটু ব্যতিক্রম করাও আছে। যেমন স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, যে উ যোগ ই সমান সমান লেখা হয়েছে ওই। আবার কখনো কখনো উ যোগ রস্য উ লেখা হয়েছে ও। উ, এই উ কথাটা উ কখনো কখনো সংবৃত এবং বিবৃত উচ্চারণ হয়। সংবৃত কি বিবৃত কি আমি পরবর্তীতে গ্রামার বাংলা ব্যাকরণ আলোচনার সময় আমি আবার ব্যাখ্যা করার চেষ্টা করব। উ কখনো সংবৃত উচ্চারণ হয়, আবার কখনো বিবৃত উচ্চারণ হয়। অ কখনো সংবৃত উচ্চারণ হয়, আবার কখনো বিবৃত উচ্চারণ হয়। তো সংবৃত উচ্চারণের কারণে আমরা এটাকে ওই বলছি, ও আসছে, এটা হলো সংবৃত উচ্চারণ। তো আমি পূর্বে বলছিলাম উ অথবা উ প্লাস ই দিয়া লেখা হয়, কখনো কখনো উ প্লাস ই দিয়েও লেখা হয় ওই, অথবা ও প্লাস ই দিয়েও লেখা হয়তো ওই। সুতরাং আবার কোনো কোনো ক্ষেত্রে বইয়ের মধ্যে লেখা আছে উ যুক্ত উ প্লাস উ, ওই সমান সমান ওই। তো সুতরাং তোমাদের বিভ্রান্ত যাতে না হয় সেই কারণে আমি আবার একটু ব্যাখ্যা দিলাম। আমরা ফিরে যাই আমাদের পূর্বের, আজকের আমাদের যে আলোচনার বিষয় ছিল যে ধ্বনি ও বর্ণ। সুতরাং ধ্বনি এবং বর্ণের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে যে ধ্বনি হচ্ছে আমাদের ভাষার কণ্ঠ নিঃসৃত ফুসফুসতাড়িত বায়ু কণ্ঠে নিঃসৃত হওয়ার সময় যে আওয়াজটা হয় সেটা হচ্ছে ধ্বনি। আর বর্ণ কি? বর্ণ হচ্ছে এই আওয়াজটাকে সাংকেতিক চিহ্ন দিয়ে স্থায়ী করে রাখার উপায়টা হচ্ছে বর্ণ। সুতরাং বর্ণের আকৃতি আছে কিন্তু ধ্বনির কোনো আকৃতি নেই। আমি পার্থক্য বলছি, ধ্বনির কোনো আকৃতি নেই, বর্ণের কিন্তু আকৃতি আছে। বর্ণ দৃশ্যমান, ধ্বনি দৃশ্যমান না। বর্ণ মানে উচ্চারণ করা হয় কিন্তু আওয়াজ শোনা যায়, বর্ণ শোনা যায় না, দেখা যায়। এই হচ্ছে মৌলিক পার্থক্য। তো আশা করি সবাই ধ্বনি এবং বর্ণ পার্থক্য বুঝতে পারছো। ধ্বনি এবং বর্ণ কত, মানে কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ এবং কোনটা কতটা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত, এগুলি তোমরা সবাই, এগুলির আরো বিস্তারিত আলোচনা আছে। এটা সংক্ষিপ্ত আকারে শুধু আমি প্রাথমিক স্টেজটা দেখাইলাম, তার অনেক বিস্তারিত আলোচনা আছে। ধ্বনি এবং বর্ণের আরো ব্যাপক আলোচনা আছে, তোমরা বই পুস্তক পড়ে আরো একটু বোঝার চেষ্টা করতে হবে। আজকে তোমাদের বিষয় ছিল স্বরধ্বনি কি, মৌলিক স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি, এবং ব্যঞ্জন ধ্বনি এগুলি ব্যঞ্জন বর্ণে কিভাবে রূপান্তরিত হয়, এইগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। আশা করি এই প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেরা খুঁজে নিবে। বাংলা ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি এগুলি বোঝার চেষ্টা করবে, এবং ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়ে আগামী ক্লাসে আমি আলোচনা করব। প্রত্যেকটা বর্ণ আমাদের বাক যন্ত্রের কোথা থেকে উচ্চারিত হয় এবং কোন বর্ণগুলির কি নাম, তার আলাদা আলাদা নামকরণ করা আছে, এবং কোথা থেকে উচ্চারিত হয়, ধ্বনির উচ্চারণ কোথা থেকে উচ্চারিত হয়, কোন বর্ণ কিভাবে উচ্চারিত হয়, তার বিস্তারিত আলোচনা আছে। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীবৃন্দ ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবো।